নমস্কার, আমি মুনমুন সেন, আর আমাদের আজকের আসরে শুধু তোমাকে চাই আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই আসরে আমরা নানান মানুষের সঙ্গে নানান রকমের কথা বলবো, কখনো কখনো একটু মিষ্টি, কখনো কখনো একটু টক, আর কখনো কখনো একটু ঝাল। আমাদের আজকের আসরে এমন একজন ব্যক্তিকে পেয়েছি যে খুব অল্প সময় কলকাতা থেকে মুম্বাইতে গিয়ে তার নিজের জন্য একটা বিরাট বড় নাম করে ফেলেছেন। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যত বড় বড় ডিরেক্টরস আছে, যেমন সুভাষ গায়, শ্যাম বেনেগল, রামগোপাল বর্মা, তাদের সকলের সাথে কাজ করে নিজে খুব নাম করেছেন। আমাদের আজকের অতিথি সমীর চন্দ। ওয়েলকাম সমীর টু শুধু তোমাকে চাই। আজকে আমরা শুনতে চাই তোমার লম্বা স্ট্রাগলের কথা, কি করে তুমি বম্বেতে গিয়ে নাম করলে, আজকে তুমি কোথায় দাঁড়িয়ে আছো, তুমি নিজের অ্যাকমপ্লিশমেন্টসের বিষয়ে কী ভাবো। আমাদের বলো, কলকাতায় তো আমরা সবাই শুনেছি তুমি কিভাবে নাম করেছো, স্ট্রাগল করে পুজো প্যান্ডেলে বিরাটভাবে ডেকোরেশন করে কিভাবে সবাই পাবলিক নোটিসে আসলে, তোমার ছোট ট্রেনের বিষয়, না ট্রেন না ব্রিজের বিষয়ে যেটা করে তুমি খুব নাম করেছিলে, ব্রিজের বিষয়ে। ছোট্ট হাওড়া ব্রিজ লাগিয়েছিলাম আমাদের এই পাড়ার পুজো প্যান্ডেলে। আমাদের ওখানে একটা পুকুর ছিল, বিকজ আমি কলকাতার দক্ষিণ কলকাতার ছেলে। ওখানে একটা পুকুর ছিল, তার উপরে একটা ব্রিজ, হাওড়া ব্রিজের মডেল বানিয়েছিলাম। সেটা সবার ভালো লেগেছিল। তারপরে সেটা আমাকে আস্তে আস্তে ইন্সপায়ার করে, আস্তে আস্তে আরও ভালো কিছু করার, বা আরও যদি ক্রিটিক্যাল কিছু করা যায় যেটাতে আরেকটু নাম পাওয়া যেতে পারে বা পরিচিতিটা বাড়ে। তো ছোটোবেলা থেকেই ওই ধরনের একটা নেশা আমার মধ্যে ছিল যে কিছু না কিছু একটা, প্রত্যেক পুজোর সময়ে কিছু না কিছু একটা করব। আর আস্তে আস্তে সেভাবে করতে 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 অনেকটা ম্যাচিওর লেভেলে পৌঁছলাম। প্রথমে নিজের মন থেকে করতাম, এরপরে রেফারেন্স নিতে আরম্ভ করলাম যে মীনাক্ষী টেম্পল বা রিসার্চ করে বেলুর মঠের মঠটা, পুজো প্যান্ডেল বানাতে শুরু করলাম। তোমার শুরু হলো কোথায়? তুমি কি ছোটবেলা থেকে ছবি আঁকতে? মা ছবি আঁকতেন কি কেউ শিখিয়েছিল? না, আমি যখন জ্ঞান হয়েছে আমি দেখতাম আমার শেষদা প্রবীর চন্দ, উনি স্কেচ করতেন। তো ওনাকে স্কেচ করতে দেখে আমার ভীষণ ইন্সপায়ার হতে আরম্ভ করলাম। আমার মনে হলো আমি কেন পারবো না, আর আমি আস্তে আস্তে প্র্যাকটিস করতে আরম্ভ করলাম। পেন্সিল ধরাটা খুব মুশকিল, পেন্সিল ধরাটা কে শেখালো? পেন্সিলটা বোধহয় নিজেই ধরে ফেলেছিলাম, কারণ দাদারা যদি জানতেন যে আমি অঙ্কের খাতায় ড্রয়িং করছি তাহলে হয়ে যেত। আচ্ছা, তো বাড়ি থেকে তোমাকে এনকারেজ করে না? আর্টিস্ট হওয়াটা বোধহয় কলকাতার কোনো বাঙালি মায়েরা বা বাবারা বোধহয় পছন্দ করতেন। আমারও মা চাইতেন না, কারণ আমি ভেবেছিলাম স্কুলের পরে আমিও যাব গভর্নমেন্ট স্কুল অফ আর্টে পড়বো, কিন্তু আমার মা বলেছিল না, আমার মেয়ে পড়াশোনা করবে না। তো তোমার মা বাবাও ঠিক তাই বোধহয়? হ্যাঁ, আমার বাবা ছোটবেলায় মারা গেছিলেন, তো দাদারাই সব ছিলেন। তো আমাকে অ্যালাউ করা হয়নি আর্ট কলেজে যেতে। আমি নিজে চুরি করে করে ড্রয়িংটা প্র্যাকটিস করতে আরম্ভ করলাম। আবার একদিন চুরি করে আর্ট কলেজে গিয়ে ইন্টারভিউ দিয়ে এলাম। আমি ফার্স্ট লিস্টেই আমার নামও এলো। আমি চুপিসারে গিয়ে ভর্তিও হয়ে গেলাম। তারপরে রেগুলার বিকেলবেলা কমার্সের কলেজটা, যেটা ওনারা চাইতেন যে আমি কমার্সের স্টুডেন্ট হই বা সায়েন্স নিয়ে পড়ি, সায়েন্সে ভালো ছিলাম না, কারণ অঙ্কটা আমি ভীষণ ফাঁকি মারতাম, আর অঙ্কের খাতায় খালি ড্রয়িং করতাম। তো কমার্সে পড়তে আমার ভালো লাগতো না, ম্যাথমেটিক্স আর এই ক্যালকুলেশন। আর শেষ করেছিল পড়া? কিছুটা, দু একটা সাবজেক্টে ব্যাক পেয়েছিলাম, আর দিনই পালিয়ে গেছিলাম। তো বুঝতে পারিনি বাড়িতে বুঝতে পারিনি। বাড়িতে যখন বুঝতে পারলো যে এত যখন ছেলেটার আর্ট, যখন অলরেডি ভর্তি হয়ে ইভেন কমার্সের ফাইনাল পরীক্ষার জন্য যখন পয়সা দেওয়া হলো, আমি সেই পয়সাটা নিয়ে আর্ট কলেজের ফিস ভরে আমি আর্ট কলেজে কাজ করতে আরম্ভ করি, প্র্যাকটিস করতে আরম্ভ করি। বাড়িতে যখন আস্তে আস্তে সবাই বুঝতে আরম্ভ করলেন যে না, ও এই লাইনেই যেতে চায়, তখন মোটামুটি তারা রিল্যাক্সড হয়ে গেলেন যে ঠিক আছে, ও যখন করতে চাইছে ওকে করতে দেওয়া হোক। তো আমি এইভাবেই প্র্যাকটিস করতে করতে আর্ট কলেজে পড়াকালীনই আমার যিনি গুরু ছিলেন এই আর্ট ডিরেকশনে, মিস্টার নীতিশ রয়ের সঙ্গে দেখা। আচ্ছা, ওনার আন্ডারে, কারণ উনি একটা পাপেটের ছবি বানাচ্ছিলেন তখন, আর সেই পাপেটের ছবিতে ওনার লোক দরকার ছিল ব্যাকগ্রাউন্ড তৈরি করার বা পাপেটগুলোকে তৈরি করার, পাপেটগুলোর কস্টিউম তৈরি করার। তো আমি সেই বাহানায় সেখানে ঢুকে যাই। এটা কি থিয়েটার না ফিল্ম? এটা পাপেট ফিল্ম, প্রথম ভারতীয় পাপেট ফিল্ম।
তো সেখানে তুমি লাইটের বিষয় শিখলে, রঙের বিষয় শিখলে, ক্যামেরা দেখতে শুরু করলাম, dimension, প্রথম সব। ক্যামেরাটা সামনে দেখলাম। এটা তো আর্ট কলেজে শেখা যায় না। না, তো তারপরে তুমি নীতিশ বাবুর কাছে কতদিন থাকলে? তারপরে নীতিশ দার সঙ্গে আমি কন্টিনিউয়াসলি কাজ করতে আরম্ভ করলাম অ্যাজ এন ইন্টেরিয়ার ডিজাইনার। অ্যান্ড ইন্টেরিয়ার ডিজাইনও আমি ফাইন আর্টসের ছেলে। ইন্টেরিয়র ডিজাইনার, সেট ডিজাইনার তো অনেক তফাৎ আছে। না, আমি বলবো ইন্টেরিয়ার ডিজাইনারের সঙ্গে সেট ডিজাইনারের অনেক মিল আছে। যেটা পার্থক্য আছে যেখানে, সেটা হচ্ছে গিয়ে একজন আর্ট ডিরেক্ট ফাইন আর্টসের স্টুডেন্টের পক্ষে ইন্টেরিয়ারের ডিজাইন করা, সেটা আমাকে বেশ স্ট্রাগল করে শিখতে হয়েছিল নীতিশদার কাছে গিয়ে। তারপরে সেইভাবে ডিজাইন করতে করতে ওনার ফার্নিচারের ডিজাইন বা ওনার ফ্ল্যাটগুলো যেগুলো আমাদের কাজ নেওয়া হতো, সেই কাজগুলোর জন্য ড্রয়িং করতে করতে একটা এক্সপার্টাইজ মতো এসে গেল ডিজাইনিংয়ে। তারপরে ওনার সঙ্গে হঠাৎ একদিন ঘটনাচক্রের মৃণালদার বাড়ির ইন্টেরিয়ার আমরা করলাম। মৃণালদার সেই ইন্টেরিয়ার নিজস্ব বাড়ির, মৃণালদার ছেলে মানে বাবুদার তখন বিয়ে বোধহয়, ওনার বেডরুমটা আমরা করলাম। মৃণালদার ভীষণ পছন্দ। মৃণালদা আমাদের ডেকে একটা গল্প শোনালেন আর বললেন, কি গল্প শোনালেন? সেই ছবিটা তৈরি হচ্ছিল তখন খারিজ, আমি দেখেছি। খারিজের ছবিটার গল্পটা শোনালেন আর বললেন, এরকম যদি একটা ছবি হয় আর তার বাড়িটা কি হবে তোমরা ড্রয়িং করে নিয়ে এসো। তো বাড়িটা ড্রয়িং করে রাতারাতি সেখান থেকে শুরু হয় একটা ফিল্মের জন্য ডিজাইন করা। কিন্তু আমাদের কলকাতায় তো অনেক পুরনো বাড়ি আছে, একটা বাড়ি দেখিয়ে দিলেই তো হতো, কি বলে দিলেই তো হতো যে মৃণালদা এরকম একটা রাজবাড়ি আছে মেদিনীপুরে, ওখানে গিয়ে শুটিং করতে পারি আমরা। সেটা হতো হয়, বাট আমার যেটা মনে হয় যে মৃণালদা বা কে কে মহাজন সাহেব তখন ক্যামেরাম্যান ছিলেন ওই ছবির, ওনাদের ডিসিশনটা ওনারা নিয়েছিলেন যে ক্যামেরা মুভমেন্টের জন্য একটা সেট লাগালেই বোধহয় ভালো হয়। সেটা তখন বুঝতাম না, সেই বিরাট বড় স্কেলটা পাওয়া যায় না তখন বুঝতাম না। আজকে বুঝি যে না, সেট আর অরিজিনাল লোকেশনের মধ্যে অনেক পার্থক্য আছে। সেটটাকে আপনি আপনার ইচ্ছে মতো ইউজ করতে পারেন, আপনার ক্যামেরা অ্যাঙ্গেল চুজ করতে পারেন, যতখানি দরকার ক্যামেরাতে আসবে ততখানিই বানাতে পারেন, এর বেশি বানানোর দরকার নেই। সমীর, আরো বলো যে মৃণাল সেনের ছবির পরে কি করলে? মৃণাল সেন, তখন তো অ্যাসিস্ট্যান্ট ছিলে তুমি। মৃণাল সেনের ছবিতে আমি নীতিশবাবুর অ্যাসিস্ট্যান্ট ছিলাম। আমরা সেটে কাজ করছি, নীতিশদা সেদিন আসেননি। সেই সেটে হঠাৎ শ্যাম বেনেগাল এসে হাজির। ওনাকে অ্যাটেন্ড করার জন্য আমি দৌড়ে গেলাম। ওনার সেট ভীষণ পছন্দ হলো। উনি বললেন, কে সেটটা লাগিয়েছে? আমি বললাম, নীতিশ রয়। ঠিক আছে, তাহলে একটা নাম্বারটা দিয়ে দাও। আমি তাড়াতাড়ি করে একটা কাগজে নাম্বারটা লিখে দিলাম। ঠিক 7 দিন পরে আমরা শ্যাম বেনেগালের কাছ থেকে একটা চিঠি পাই যে নীতিশদাকে ডাকা হচ্ছে ওনার হিন্দি ছবি মান্ডির জন্য, আর ছবিটা তৈরি হবে হায়দ্রাবাদে। বাস হায়দ্রাবাদে গেলাম, চলে গেলাম হায়দ্রাবাদে, গিয়ে বিশাল সেট লাগালাম। হায়দ্রাবাদের সেটে, মান্ডি ছবির সেটে পৌঁছে গেলেন গোবিন্দ নেহালানি। উনি দেখলেন সেট, ওনার ভীষণ পছন্দ হলো। উনি ডাকলেন ওনার নেক্সট ছবি পার্টির জন্য। আর এই পার্টি ছবি করতে এসে প্রথম বম্বেতে আমরা পাও রাখলাম। তো স্বপ্নের সাকসেস স্টোরি। তারপরে ইন্ডিপেন্ডেন্ট হলে কোন ছবি? নীতিশদার সঙ্গে এইভাবে 7-8 বছর আমরা ঘুরে বেড়ানোর পরে, কাজ করার পরে নিউ দিল্লি টাইমস ছবিটা তৈরি হচ্ছিল রমেশ শর্মার বম্বেতে। তখন বারবার ওটার শুটিং পোস্টপোন হচ্ছিল, বিকজ একবার জেনিফার জি মারা গেলেন, তারপরে ইন্দিরা গান্ধী অ্যাসাসিনেশন হলো, শুটিংটা বারবার পোস্টপোন হচ্ছিল। নীতিশদা আগেকার অ্যাসাইনমেন্টগুলোর জন্য নীতিশদা ব্যস্ত হয়ে পড়লেন। উনি চলে গেলেন ত্রিকালের জন্য। ত্রিকাল ছবিটা শ্যাম বেনেগাল ডাইরেক্ট করছিলেন গোয়াতে। উনি চলে গেলেন গোয়াতে ছবিটার কাজ করতে। তুমি হলে? আমি হয়ে গেলাম সেট ডিরেক্টর। এটা প্রথম আমি বাকি কাজগুলোকে আমি দায়িত্ব নিয়ে পুরো ছবিটাকে শেষ করলাম। কত নাম করলো সেই ছবি? নীতিশদার সঙ্গে আমার নামটা জড়িত করে একই টাইটেলে আমার নামটা, ক্রেডিট টাইটেলে আমার নামটা জুড়ে দেওয়া হলো। সেটা আমার জীবনে বিশাল বড় ব্রেক আমার জন্য। আর রিয়েলি ওই ছবিটাই আমার আগেকার রাস্তাটা খুলে দিল আর কি। প্লাস ওই ছবিতে সুব্রত মিত্র ক্যামেরাম্যান ছিলেন, ওরকম ক্যামেরাম্যান তো আমরা পাই না। তো ওনার সাথে কাজ করতে গিয়ে উনি একটু স্লো হতে পারেন, বাট হি ইজ রিয়েলি দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড তিনজনের মধ্যে। তো ওনার সাথে কাজ করতে গিয়ে তুমি কিছু শেখোনি? নিশ্চয়ই। তোমার কাজের বিষয়ে, ফটোগ্রাফি, বাট ওনার তোমার কাজ শিখিয়ে দুটো ডিপার্টমেন্ট মিলিয়ে মিশিয়ে। আমার মনে হয় আর্ট ডিরেক্টরদের একটু ফটোগ্রাফিটা জানা উচিত, একটু লাইটিংটা বোঝা উচিত, একটু টেক্সচারটা বোঝা উচিত, একটু সমস্ত কিছু নিটনেস সম্বন্ধে ধারণা থাকা উচিত।
সুব্রতদার সঙ্গে কাজ করতে গিয়ে যেটা শিখেছি যে এক্স্যাক্টলি কাঠের পলিশ যদি করা হয় সেটা এক্স্যাক্টলি কোন টোনে হবে, আর ফিল্মে দিনে আর রাতে সেই টোনটা কতখানি ডিপ হবে বা হালকা হবে যেটা ছবিতে ভালোভাবে বোঝা যাবে, বা একটা টেক্সচারে দেয়ালটা প্লেন হবে না টেক্সচার্ড ওয়াল হবে, এই ধরনের নানা ছোটোখাটো জিনিস বারবার ওনাকে দিয়ে অ্যাপ্রুভ করিয়ে নিতে গিয়ে ওই ছবির কাজের জন্য কাজ করিয়ে নিতে যাওয়ার জন্য প্রচণ্ড রকমভাবে আমার সুবিধা হয় যে আমি প্রথম ছবিতেই এত রোজ গালাগাল খেতাম দাদার কাছে, কিন্তু পরবর্তীকালে উনি প্রশংসাও করেছেন প্রচণ্ড। তুমি ভেরি লাকি নীতিশ বাবু আর সুব্রত, এতে দুজনের সাথে কাজ করা তো একটা নিশ্চয়ই আমি এই ব্যাপারে রেয়ার অকারেন্স। তো তুমি এমন কোনো ছবি করোনি রাজকুমার সন্তোষী যেখানে লাল নীল হলুদ সোফা সেট, অরেঞ্জ সোফা সেটের কুশনস, এরকম কোনো ছবি করতে হয়নি? হতে পারে না যে সব ডিরেক্টর তোমার সাটল কালার স্কিমস কি তোমার কাজ পছন্দ করেছে, সব জায়গা তো একরকম হতে পারে না মনের মতন কাজ। আমার সৌভাগ্য বলতে হবে দ্যাট আমি তেলুগু ছবিও করেছি, তামিল ছবি করেছি, মালায়ালাম ছবি করেছি, তাতে এমন কোনো ডাইরেক্টর আমার সামনে আসেনি যিনি বলবেন যে ভাই এখানে লাল কেন ইউজ করলে সবুজ ইউজ করো, বা একটা পিঙ্ক কাপড় এনে ক্যামেরার সামনে লটকে দিলেন। সাউথ ইন্ডিয়ান ফিল্মসে তো হয় খুব না, হলুদ প্যান্ট লাল শার্ট এন্ড পিঙ্ক টুপি কি কিছু, তো সেরকম ধরনের সেটআপে কোনোদিন তোমায় কাজ করতে হয়নি? না, আমার ভেরি ফরচুনেট, আমাকে বারবার করতে হয়েছে। আমি ভীষণ ফরচুনেট। তুমি কানাডাতে একটা বিরাট বড় অ্যাওয়ার্ড পেয়েছিলে? না, আমি মালায়ালাম ছবি করতে গিয়ে আমার বন্ধু বেনুগোপাল যিনি ক্যামেরাম্যান, তার একটা ছবি করেছিলাম অ্যারাবিয়ান নাইটসের উপরে, তাতে আমি কেরালা স্টেট অ্যাওয়ার্ড পাই। আর আমি ভীষণ বাঙালিরা কি ভারতবর্ষে লোক ওখানে গিয়ে অ্যাওয়ার্ড পেতে পারে? বিং এ নন মালায়ালি আমার পক্ষে ওটা ভীষণ গর্বের ব্যাপার হয়েছিল। অ্যান্ড দে আর মানে আমার যেটা মনে হয় ওনারা ভীষণভাবে শিক্ষিত, ফিল্ম জানেন, আর তারা যখন অ্যাওয়ার্ডটা আমাকে দিয়েছেন আমি ভীষণভাবে খুশি হয়েছিলাম যে মালায়ালাম ইন্ডাস্ট্রি আমার কাজটাকে শাবাশি দিয়েছেন। আমি জানি না হয়তো ফিল্ম ফেয়ার পেলে অতটা খুশি হবে কিনা যতটা কিনা ওই ছোট্ট স্টেট অ্যাওয়ার্ড। আনফরচুনেটলি এটা খুব কম প্রচার, ওই ছোট ইন্ডাস্ট্রি বলে খুব কম প্রচার হয়। তো সেই অ্যাওয়ার্ড পাওয়ার পরে তুমি মনিরত্নমের সাথে কাজ করেছো? না, আমি উনিও একটা সেটে ঢুকলেন আর সেট পছন্দ করে তোমাকে সেরকম তো হয়নি, বাট ফরচুনেটলি আমার বন্ধু সন্তোষ শিবন একটা ছবি করেছিলেন, ওনার বড় ভাই ডাইরেক্ট করেছিলেন, সঙ্গীত শিবন। ছবিটার নাম হচ্ছে যোদ্ধা। সেই ছবিটা উনি দেখেছিলেন কাজ, ভীষণভাবে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছিলাম। 200 বছর পুরনো টিবেটিয়ান মনেস্ট্রি বানিয়েছিলাম, বা ভিলেনের ডেন বানিয়েছিলাম, ভীষণভাবে সারিয়ালভাবে বানিয়েছিলাম। মনিরত্নমের ওই ছবিটার কাজ বা টেক্সচারিং ভীষণ ভালো লেগেছিল। তো উনি যখন এই ধরনের পিরিয়ড ছবি করছেন, ইরুবর বলে তামিল ছবিটা উনি ইরুবর করছিলেন, যার মানে হচ্ছে আমরা দুজন মানে তারা দুজন বন্ধুর স্টোরি নিয়ে ভাবতে আরম্ভ করলেন, আমাকে ডাকা হলো। আমি প্রথম একটু ঘাবড়ে গেছিলাম, কারণ আমি বাঙালি, থাকি বম্বেতে, ম্যাড্রাসে যাচ্ছি তামিল কালচার নিয়ে ছবি করতে, যেখানে নাকি 1920s তামিল কালচার ছবিতে প্রচণ্ডভাবে এসছে, 1920s to 1970। তো আমি একটু ঘাবড়ে গেছিলাম প্রথমে, বাট ওনার কথা বলা, ওনার ব্রিফিং আমাকে ভীষণভাবে সাহস দিল। আর উনি ভীষণভাবে টেকনিশিয়ানদের জাগিয়ে তুলতে পারেন, কানের কাছে এসে সবসময় গল্পটা বলে 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 বা কী চান সেটা বলে বলে ভীষণভাবে গরম করে দেন টেকনিশিয়ানকে। আর লাস্টে সব কাজ হয়ে যাওয়ার পরে বলেন, কাজটা পছন্দ হয়েছে তো আপনার? বাহ, তাতে টেকনিশিয়ান আমার মনে হয় কনফিডেন্সটা, আর কোন টেকনিশিয়ান বলতে পারে হ্যাঁ আমি ফুললি স্যাটিসফাইড, তখন আরও ভালো করে নিজের কাজটাকে আরেকবার দেখতে হয় প্রথম থেকে, কি ইফ আই হ্যাভ ডান এনি মিস্টেক অর সামথিং। তো সেই করে করে ওনার সঙ্গে কাজ করে ভীষণ কনফিডেন্ট ফিল করি এবং কাজটা ভালোভাবেই হয়। তার কাছে আমরা শুনবো দিল সে ছবির এক্সপিরিয়েন্স, ওই ফেমাস ফিল্ম ছাইয়া ছাইয়া, ট্রেনের ওপরে কি করে ওরা ওখানে আঠা লাগে দাঁড়িয়ে গান গাইলো, নাচলো, নিশ্চয়ই কোনো কন্ট্রিবিউশন ছিল? প্রথম কন্ট্রিবিউশন হচ্ছে গিয়ে ট্রেনটাকে টয় ট্রেন না দেখিয়ে বিলিভেবল করে তোলা, দ্যাট এটা নর্থ ইস্টের ট্রেন। আচ্ছা, পেইন্ট দ্য হোল ট্রেন, পুরো ট্রেনটাকে ওই ধরনের রং করে পাবলিক ট্রান্সপোর্ট ট্রেন বানিয়ে তার উপরে সমস্ত প্রপ আপ করে
ডান্সারদের জন্য আমরা কি করলাম, ছাদের উপরে একটা লুকিয়ে একটা ছোট প্ল্যাটফর্ম করলাম। জেনারেলি ট্রেনের ছাদগুলো তো রাউন্ডেড হয়, হ্যাঁ এরকম, হ্যাঁ, তো তার উপরে আরেকটা এরকম, আরেকটা নাকি সোজা? স্ট্রেট, অলমোস্ট স্ট্রেট তো কম করে, ব্রেথে কম, হ্যাঁ, width এ কম। করে ওখানে দাঁড় করিয়ে দেওয়া হয় ওনাদেরকে। তাদের আর পা বেঁধে দেওয়া হয়েছিল? প্রত্যেকের সঙ্গে একটা করে হার্নেস লাগিয়ে, একটা মেইন কেবল টেনে প্রত্যেকের সঙ্গে হার্নেস লাগিয়ে, হার্নেসটা কোথায়? হার্নেসটা কোমর কোমরে? থেকে নিচে তাহলে ভেতর নিচ ধুতির দিয়ে। মধ্যে দিয়ে আচ্ছা। লাগিয়ে দেওয়া হয়, যাতে ওরা কোনো অ্যাক্সিডেন্ট, কোনো পড়ে গেলেও ডিসব্যালেন্স হয়ে হ্যাঁ, কেউ ধরে নিতে পারে। ধরে নিতে পারে, এক নম্বর। বাট শাহরুখকে দেখলাম ওর কিছু দরকার হয় না, ও কাজের সময় এত বেশি এনার্জেটিক থাকে, ও বললো আমার কিচ্ছু দরকার নেই, ও এক বগির ওপর থেকে লাফিয়ে আরেক বগিতে পড়ছে, সেই বগি থেকে Without harness? উইদাউট হার্নেস। অ্যান্ড যেভাবে ও কাজ করতে আরম্ভ করলো ওখানে ট্রেনে, আমাদের ভয় লাগতো যে কি করছে কে জানে। এই দুজন লোককে আমি দেখেছি, এক সন্তোষ শিবন আর এক শাহরুখ খানকে দেখলাম, কাজের একটা যাদের পাগলামি। কাজের পাগলামি ওদের এত যে তাদের কোনো হার্নেসও লাগেনি আর সমীর চন্দ্রের কোনো সাহায্যও লাগেনি। ওয়ান্ডারফুল। আর কি কি আর এরকম ধরনের? অনেক কাজ তো করেছি জীবনে, লাইক শ্যাম বেনেগালের সঙ্গে অনেকগুলো ছবি করলাম আমি, এই 9টা ছবি প্রায় শ্যাম বেনেগালের সঙ্গে শেষ করলাম। ফেভারিট ডিরেক্টর কে বলা যায় না? না, সেটা বলতে পারবো না, এক একজনের এক একটা জিনিস আমার ভালো লাগে। যেমন মৃণালদার স্পিড ভালো লাগে, মণিরত্নমের ডিটেলিং ভালো লাগে, শ্যাম বেনেগালের কাহানি বলার, স্টোরিটা বলার ধরনটা ভালো লাগে, ভীষণ ন্যারেটিভ ওয়েতে উনি বলেন। সেই রকম রামগোপাল বর্মা আরেকজন নতুন ডাইরেক্টর, যার সঙ্গে কাজ করার ভীষণ ইচ্ছে ছিল, সুযোগ পেয়ে যাই মাস্ত ছবিতে কাজ করার। কি করে হলো সুযোগ? উনি হঠাৎ একদিন ডাকলেন যে আমি একটা ছবি করছি, তুমি কাজ করবে। আমি বললাম ছবিটা কি? ছবিটা দেখলাম ভীষণ সারিয়াল সাবজেক্ট, যেখানে খালি ফিল্ম হিরোইন আর পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে গল্প। আমি বললাম এই একটা ছবি যদি সারিয়াল কাজ করা যায়, কারণ আমার ভীষণ বদনাম, আমি নাকি পিরিয়ড ছবি খুব ভালো করি, বা কেন স্টেট কনভেনশনাল অনেকগুলো পিরিয়ড ছবি একের পর এক আমি করে ফেলেছিলাম। আমি বললাম আমাকে এই ধারণাটা ভাঙাতে হবে, আমি মাস্ট ছবিটা নিয়ে নিই। আর মাস্ট ছবিতে হয়েছিল সুন্দর, সমস্ত সেটগুলোই সারিয়াল সেট লাগাতে হয়েছে। আমি ভীষণ ভালো লেগেছিল, আমি খুব প্রশংসা পাই রামুজির কাছ থেকে এই কারণে। আর শ্যামবাবুর ছবিতে গিয়ে যা প্র্যাকটিক্যালি অরিজিনালিটি আনার, সেটা আনার চেষ্টা করি। তবে সবসময় আমার সেটে আমি লার্জার দেন লাইফ করলেও, সেটটাকে একটু লার্জার দেন লাইফ যদি দেখাইও, আমি চেষ্টা রাখি যে একটা কথা যিনি শ্যাম বেনেগাল আমাকে বলেছিলেন যে সমীর মনে রাখবে সোসাইটি তোমাকে ফলো করছে, তুমি কি করছো না করছো, তোমার একটা কাজ দায়িত্ব আছে। ইনফ্লুয়েন্স করছে সোসাইটিকে। সো তুমি এমন কোনো কাজ করবে না, এমন কোনো টেস্ট তুমি দেখাবে না যেটা সোসাইটির উপরে রিফ্লেক্ট করে। আমি চেষ্টা করি সেই কথাটা মনে রাখার, আর আমি সেইভাবে কালার বা কনস্ট্রাকশন ভাবার চেষ্টা করি যে লজিক্যালি ঠিক আছে কিনা। তুমি খুব লাকি যে সুযোগ পেয়েছো যে বারবার ভালো ক্যামেরাম্যান, ভালো ডিরেক্টরের সঙ্গে তুমি কাজ করো। সবাই এই সুযোগটা পায় না। তোমার কোনো স্বপ্ন বাকি আছে? স্বপ্ন আমার তো তো মনে বাকি, হয় সব পেয়ে গেছো তুমি। স্বপ্ন তো বাকি আছে। স্বপ্ন আমার খুব ইচ্ছে ছবি বানাবার, ছবি করবার। বিদেশি ছবিতেও কাজ করে নিয়েছি দু একটা, তাদের সিস্টেম আর আমাদের সিস্টেম নিয়ে ভীষণ অনেক তফাৎ। আর বম্বে আর কলকাতার সিস্টেম নিয়ে অনেক তফাৎ। তফাৎটা বেসিক্যালি স্পিডের। স্পিডের আমাদের Speed-এর। টেকনিশিয়ানস খুব ভালো, কিন্তু সেই টেকনিশিয়ান ব্যাপারটা প্রচণ্ড নেই। ভালো, আর না হলে এতগুলো বাঙালি নামি বাঙালি আর্ট হতে পারে ডিরেক্টর না। বা টেকনিশিয়ান যে কোনো ফিল্ডে বাঙালি টেকনিশিয়ানরা কি করে এলেন। আমার মনে হয় কালচারটা ওখানে আছে, অনলি ওটাকে একটু নারিশ করার দরকার আছে। আমার যেটা মনে হয় যে একটু এগিয়ে আসার বা একটু রিস্ক নেওয়ার দরকার আছে জীবনে। আমি কিন্তু সেটা আমরা নেই না, আমরা মধ্যবিত্ত ভয় পাই। ভয় পাই। তো আমার মনে হয় একটু যদি রিস্ক নেওয়া যায়, আজকে কি হবে না ভেবে কালকে কি হবে যদি আমরা দেখি, আমার মনে হয় একটু দূরদর্শিতাটা নিয়ে যদি আমরা দেখি, আমার মনে হয় ভালো হবে। তুমি যে চোখ বন্ধ করে স্ক্রিপ্ট শুনে দেখো, সেই দেখে তোমার নিজের ইচ্ছে করে না কোনোদিন ছবি করতে? ভীষণভাবে ইচ্ছে আছে। এত বড় বড় ক্যামেরাম্যানদের সাথে কাজ করেছো, তারা নিশ্চয়ই তোমার সাথে কাজ করবে, ইচ্ছে হয় না? হ্যাঁ, কোন ভীষণভাবে ভাষায় ইচ্ছে। করবে? করলে আমি হিন্দিতেই করব, কিন্তু বাংলা আমার ছবিতে থাকবে। আর ছবির একটা হিস্সা তো কলকাতায় শুটিং করব, কারণ যারা যেই ভাইয়েরা আমাকে ইন্সপায়ার করেছেন, যারা কত পুরনো লাইট বয়েজ আছেন, সেই দুঃখীদার কথা মনে পড়ে। প্রথম জীবনে দুঃখী নস্কর, সুব্রতদার অ্যাসিস্ট্যান্ট, কত ইন্সপায়ার করতেন।
তাদেরকে একবার গিয়ে দেখাবো না দাদা তোমাদের ছেলে আমি জানি ওরা খুব খুশি হবে তোমার যে কথা শুনে আজকে। ডাইরেকশন করতে আসছে। নিশ্চয়ই যাব কলকাতা, আর কলকাতায় গিয়েই কাজটা করব। প্রথম কাজ আমি কলকাতায় গিয়েই করব। সমীর, তোমার এই সুন্দর মন, তোমার এই সুন্দর চোখ, তোমার পৃথিবী দেখা, সেট ডিরেকশন করা, আমি জানি কলকাতায় আজকে সব এই প্রোগ্রাম দেখে তোমাকে সবাই আশীর্বাদ করবে। তুমি দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো আমরা জানি, কিন্তু আরো আরো বড় হও। আমাদের কলকাতার সবাইকে মনে রাখো, আমরাও তোমাকে মনে রাখবো। তোমার সব স্বপ্ন যেন সফল হয়। আজকে আমরা একজন খুব সুন্দর মানুষ, বম্বে নামকরা আর্ট ডিরেক্টর সমীর চন্দ্রর সঙ্গে কথা বলছিলাম। তার সুন্দর পরিচয়, খুব নামি বিরাট বড় একজন ব্যক্তি, কিন্তু খুব সুন্দর মিষ্টি ইমোশনাল একটা পরিচয় আমরা পেলাম। আশা করি সে আরও নাম করবে, আর আশা করি যে আপনারা এর পরের সপ্তাহে বসে থাকবেন। সমিতা যেরকম এসেছিল, আরও একজন ব্যক্তির সাথে আমার সঙ্গে শুধু তোমাকে চাইয়ে শুনবেন, দেখবেন, অপেক্ষা করবেন, শুধু তোমাকে চাই এর জন্য।